আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বেরিয়েছে চাঞ্চল্যকর তথ্য। চিত্রনায়িকা জাহারা মিতু সহ যেসব নায়িকার সাথে রাত্রি যাপন করতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হাসিনার আওয়ামী লীগ যখন নিশ্চিহ্ন, তখন বাংলাদেশের নতুন বন্দর খুঁজে ভারত। এবং সবশেষ জানিয়ে দেব 3 শতাধিক প্রভাবশালী দুদকের নজরে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নানাভাবে তিনি সমালোচিত। টেন্ডারবাজি থেকে বিভিন্নখানে দুর্নীতি, সবগুলি হতো তার হাতের ইশারায়। তবে এতদিন যেটা প্রকাশ্যে আসেনি, এবার প্রকাশ্যে এসেছে। নারীদের সাথে কীভাবে রাত কাটাতেন, কত নারী তার বাসায় আসতো। জানা যায় চিত্রনায়িকা জাহারা মিতু, যাকে নিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওবায়দুল কাদেরের। অনেক গণমাধ্যম প্রকাশ করেছে জাহারা মিতু রাত্রে নাকি ওবায়দুল কাদেরকে ঘুম না পাড়ালে ঠিকমতো ওবায়দুল কাদেরের ঘুমই হতো না। শুধু এই নামটাই নয়, শিল্পকলা একাডেমির যে প্রধান লাকি, এই লাকি নিজেও ছিলেন একজন নারীবাজ। বিভিন্ন নারীদেরকে এভাবে আন্তঃটোপ দিয়ে এনে বিভিন্ন মন্ত্রীদের বাসায় সাপ্লাই দিত। সেই মন্ত্রীদের তালিকায় সবার শীর্ষে ছিলেন ওবায়দুল কাদের। সাম্প্রতিক সময়ে জাহারা মিতু এবং ওবায়দুল কাদেরের নামটাই ভেসে বেড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। জানা যায় জাহারা মিতু তেমন কোনো তার ছবিতে সাফল্য নেই। বছরে 1-2টা ছবি না পেলেও অডেল অর্থ সম্পত্তি কামিয়েছেন। আর এর পেছনে নাকি ওবায়দুল কাদের ছিলেন মাস্টারমাইন্ড। দেশে বিদেশে বিভিন্নভাবে আলিশান জীবনযাপন করেন এই জাহারা মিতু। যখন প্রশ্ন আসে এই টাকার উৎস কোথায়, তখন খুঁজতে গিয়ে জানতে পারে যে ওবায়দুল কাদেরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক। প্রায় সময় ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশন করতেও দেখা যায়। জাহারা মিতুকে প্রশ্ন করলে যে ওবায়দুল কাদেরের সাথে আপনার সম্পর্ক কী, তখন জাহারা মিতু বলতেন তিনি আমার অভিভাবক, তিনি আমার অন্যরকম একজন প্রিয় মানুষ। এত গেল জাহারা মিতুর কথা। অপরদিকে লাকি, যিনি কিনা নিজেও একজন নারীবাজ, কত নারীর সাথে যে রাত কাটিয়েছেন সেটার কোনো ইয়ত্তা নেই। তবে লাকির কাছ থেকে জানা যায় তিনি নাকি ওবায়দুল কাদের সহ বিভিন্ন মন্ত্রী এবং বিভিন্ন আমলাদের বাসায় নারী সাপ্লাই করতেন। তার অধীনস্থ কয়েকজনের কাছ থেকে আরও স্পষ্ট হওয়া যায় যে আমাদের স্যার নিজেও ছিলেন একজন নারীবাজ। সুন্দর সুন্দর যারা এখানে আসতেন প্রশিক্ষণের জন্য বা বিভিন্ন পারফরমেন্সের জন্য, তাদেরকে টোপ দিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এমপি মন্ত্রীদের বাসায় পাঠাতো এবং নিজেও বিভিন্নখানে তাদেরকে নিয়ে যেত। এভাবে লাকির পাচার করা নারী এবং জাহারা মিতুদের এদের মাধ্যমে পার হতো প্রায় প্রতিটি রাত। শুধু ওবায়দুল কাদেরই নয়, তার সাথে সাথে বিভিন্ন এমপি মন্ত্রী যারা রয়েছেন তাদের বাসাতেও রাত্রে নারীদের আগমন ঘটত নিয়মিতই। আওয়ামী লীগের অবস্থা এখন নিশ্চিহ্ন। বাংলাদেশে নতুন বন্দর খুঁজে ভারত। ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন ও প্রধানমন্ত্রীর দেশ ছাড়া ঠিক 15 দিন আগের কথা। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা। ওই সম্পাদকীয়তে আরও লেখা হয়েছিল, কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা দিয়েছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতিরই উপসর্গ। ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার। বিগত 1.5 দশক ধরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনার যেভাবে প্রায় সমর্থক হয়ে উঠছিল, তাতে দিল্লির একটি মূল ধারার শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিষয় হাসিনা ভাবার পরামর্শ দিচ্ছে। সেটাও তো এখনও কিন্তু প্রায় অকল্পনীয় ছিল। ওই সম্পাদকীয় প্রকাশিত হওয়ার ঠিক 2 সপ্তাহের মাথায় ঢাকার নাটকীয় পরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন ঠিক সেটাই করতে হচ্ছে, বা বলা ভালো হাসিনা পরবর্তী বাংলাদেশ ভারত কী কৌশল নিয়ে এগোবে দিল্লি সেটা ভাবতে বাধ্য হচ্ছে। শেখ হাসিনা চিরকাল ঢাকার ক্ষমতায় থাকবে না, এটা জানা থাকলেও সেদিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলে তা ভাবতেই পারেনি। টাইমস অফ ইন্ডিয়া ওই সম্পাদকীয়তে আরও কিছুটা অংশ উদ্ধৃত করা যাক। আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক বক্সগুলোতে টিক দিতেই ব্যর্থ হয়েছে, যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ, সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন ও নিরপেক্ষ স্বাধীন বিচার বিভাগ। আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষে ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধাবাস সংকট তৈরি করেছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলে
তার জায়গায় একটি পাকিস্তান সম্পর্কিত সমর্থিত সরকার আসুক। ভারত আর যাই হোক এটা কোনোভাবে মানতে চাইবে না। ফলে তাদেরই এখন দিশা পাল্টাতে হবে। নিজেদের স্ট্র্যাটেজিক রাখার স্বার্থ করতে বাংলাদেশের সমাজের প্রতি শ্রেণীর কাছে তাদের রিচ আউট করতে হবে। ভারতের ক্ষমতার অল ইন্ডিয়া শীর্ষ কর্মকর্তারা একান্ত আলোচনায় মেনে নিচ্ছিলেন। তখন এর সতর্কতা অনেকটা প্রফেসি বা ভবিষ্যৎবাণীর মতো শোনালেও এর সাম্প্রদায়িকতার প্রায় প্রতিটি কথা এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ফলে ভারতকে এখন তড়িঘড়ি সে দেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের সেতুগুলো তৈরি করতে যাচ্ছে। দিল্লি বোঝার চেষ্টা করছে সে সরকারের কাদের প্রভাব বেশি এবং সে ব্যক্তি বা গোষ্ঠীগুলো আদৌ তারা চেনেন কিনা। পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার, এটাও বোঝা যাচ্ছে দিব্যি। সে বাস্তবতা থেকে বিকল্প কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যেতে পারে এবং সেটা কিভাবে ভাবতে হচ্ছে তা নিয়েও। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর সে দেশে জামায়াত বা হেফাজতে ইসলামের মতো ইসলামী দলগুলো দাপট ও রমরমাও ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তাছাড়া গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশের বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লগ্নি করেছে। এই সংকটের মুহূর্তে সে বিনিয়োগ কীভাবে আর কতটা রক্ষা করা সম্ভব সেটা নিয়েও ভারতের একটা বড় দুশ্চিন্তা। এই ধরনের বহু প্রকল্পের কাজ এখন থমকে আছে এবং সর্বোপরি গদের উপরে বিষ পড়ার মতো। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আজ 1 মাস হলো ভারতের মাটিতে অবস্থান করছেন। কর্মকর্তারা এখন একান্তভাবে স্বীকার করছেন নানা কারণে ভারত থেকে না পারছে গিলতে, না পারছে উগরাতে। সব মিলিয়ে বাংলাদেশের ঠিক 1 মাস আগের নাটকীয় ঘটনাপ্রবাহ কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিকেই ভারতকে এক অপ্রত্যাশিত সংকট ফেলেছে। দিল্লির এই মুহূর্তে ঠিক কীভাবে সেগুলো সামলানোর চেষ্টা করছে ওই প্রতিবেদনে দেখার চেষ্টা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরিচয়। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা কতটা তা নিয়ে সে দেশের ভেতরেও হয়তো প্রশ্ন উঠেছে। তবে ভারত কিন্তু ওই সরকারকে স্বীকৃতি দিতে কয়েক মিনিটেরও বেশি সময় নেয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস গত 8 আগস্ট শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান। দুই দেশের মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে একযোগে কাজ করতে ভারত যে অঙ্গীকারবদ্ধ থাকবে ওই পোস্টেও সে কথা জানান মোদী। কিছুদিন পরে ভারত যে গ্লোবাল সাউথে শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল তাতেও বাংলাদেশের পক্ষে মোহাম্মদ ইউনূস যোগ দেন এবং সবাই ভার্চুয়ালি ভাষণ দেন। পরে দুজনের মধ্যে টেলিফোনের কথাবার্তা হয়েছে। ফলে ভারতের চোখে বাংলাদেশের নতুন সরকার প্রধান যে তিনি এ নিয়ে কখনোই দ্বিধাদ্বন্দ্বের অবকাশ ছিল না। শুধু এই নতুন সরকারকে স্বীকৃতি দেওয়া নয়, শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য অতীত সেটাও গত 1 মাসে ভারত বারবারই বুঝিয়ে দিয়েছে।